কেবিনে ঢুকে দেখে ডক্টর ইরাদকে এক্সামিন করছে, কিন্তু সে অচেতন। কান্নায় সেগুলো ইরাদের অবস্থা দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না। মায়া, অবস্থা কেমন এখন? ডক্টর ভালো, তবে উনি বারবার রুহি বলে যাচ্ছে। অচেতন অবস্থা থেকেই আমার মনে হয় ওনার এখন তার পাশে থাকা উচিত। রুহি, আমি রুহি, ওনার ওয়াইফ। ডক্টর এখানে থাকেন, তাহলে উনি জলদি সুস্থ হয়ে যাবে। রাতের হাতটা ধরে কিছুক্ষণ বসে রইলাম। কেমন যেন একটা অজানা ভয় কাজ করছে। রাতের হাতটা ধরে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো বসে রইলাম। কিছুক্ষণ পরে একটা ছেলে আসলো কেবিনে, এসে আমাকে সালাম দিল। মায়াকে বলল, ভাবিকে সব জানিয়েছো? মায়া, পুরোটা না, ছেলেটা। তাহলে চলো এখন, ভাবির সব জানা দরকার। মায়া, হ্যাঁ রুহি, একটু আসো আমাদের সাথে বাইরে। আমরা হাসপাতালের ক্যান্টিনে বসলাম। ভাবি, আমি অভি, মায়ার হাজব্যান্ড, আর এরাদের ছোট্টবেলার বন্ধু। আপনাদের বিয়ের সময় আমি জার্মানিতে ছিলাম, তাই বিয়েতে আসতে পারিনি। মায়া, রুহি, তুমি কেন মনে করছো আমি এরাদকে বিয়ে করব? আমি ওদের দুজনকে প্রথম থেকে সব বললাম। মায়া, রুহি, তাহলে শোনো, নিজের পছন্দের একটা ভণ্ড প্রতারক ছেলেকে আমি বিয়ে করেছিলাম 4 বছর আগে। তার ব্যবসা ছিল ভালো, ঘরের মেয়েদের বিয়ে করে আর তাদের থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া। এসব যখন জানতে পারলাম তখন আমার বিয়ের 1 বছর পার হয়ে গেছে, আর আমার বাবু 1 মাস বয়স তখন। এসব কথা শুনে বাবা সহ্য করতে পারলেন না, উনি হার্ট স্ট্রোক করে মারা গেলেন। ওই প্রতারককে আমি এইসব জানার পরে ডিভোর্স দিয়ে দিলাম, এবং শুনতে পারলাম তোমার আপা নাকি তাকে জেলে পাঠিয়েছে। রুহি, মিলি আপা? কেন? মায়া, তার কারণ মিলিয়ার আমার এক্স হাজব্যান্ড একজন, তাকে টাকা পয়সা সব দেওয়ার কারণে আমার অনেক কষ্ট হয়ে গেল। আমার বাবার ভিটে বাড়ি ছাড়া বাকি কিছু ছিল না। সব ব্যবসা লাগাবো বলে এই ভণ্ডরোগ যা নিয়েছিল তা আসলে কিছুই লাগায়নি। আমাদের টাকা পয়সা নিয়ে পুরো নিঃস্ব করে দিয়ে আমার এখন ছোট বাচ্চাটা আর আমি। আমার বাবা মা একজনও নেই। এই অবস্থায় চলতে খুব কষ্ট হয়ে গিয়েছিল। তারপরেও কোনো রকমে চলে যাচ্ছিলাম। কিন্তু বলে না, যার কপালে সুখ নেই তার কপালে কখনো সুখ আসে না। আমার বাচ্চাটা ক্যান্সার ধরা পড়লো। না পেরে ইরাদকে সব বললাম। ইরাদ আমার ভাইয়ের মতো সাপোর্ট করলো। আমার বাচ্চাটা ট্রিটমেন্ট করলো, আর ইরাদে রাত্রে কথা বলতো আমার বাচ্চাটার সাথে। বাচ্চা ওকে মামা বলতো, আর বলবেই বা না কেন? আমি জানি না আমার আপন ভাই থাকলে আমার জন্য এতটুকু করতো কিনা। যা ইরাদ করেছে তা আসলে বলে শেষ করার মতো নয়। অভি আর ভাবি, আমি আগে থেকে মায়াকে পছন্দ করতাম। মায়ের সাথে দুর্ঘটনা ঘটার পরে আমি মায়াকে বিয়ে করার কথা বললাম। তখন ইরাদ আমাকে বলল আর মায়াকে বলল বিয়েটা করে নেওয়ার জন্য, এটা আমাদের জন্য ভালো হবে। তারপর মায়া ডিসিশন নিল সে আমাকে বিয়ে করবে, এবং বিয়েটা হয়ে গেল আল্লাহর রহমতে। মায়া, আর তোমার শাশুড়ি আমাকে সবসময় ভুল বুঝছে। উনি চেয়েছিলেন ওনার মামাতো ভাইয়ের মেয়েকে দিয়ে ইরাদকে বিয়ে করাবে, কিন্তু এরা তোমাকে দেখে পছন্দ করেছিল, আর তাই উনি সব উল্টাপাল্টা কথা বানিয়ে বলেছিলেন। উনি ভালো মতো জানতেন ইরাদ আর আমি ছোটবেলার বন্ধু, তারপরেও নিয়ে এইসব ধরনের উল্টাপাল্টা কথা বানিয়ে বলেছিলেন। অভি আর ভাবি, উনি কিন্তু ইরাদের আপন মানুষ, ওর সৎ মা। ইরাদের আম্মু মারা গিয়েছিলেন, তারপর ইরাদের আম্মু বেস্ট ফ্রেন্ড অর্থাৎ বর্তমান আন্টি আঙ্কেলকে বিয়ে করেছিলেন। ইরাদের কাছে জিনিসটা খুব খারাপ লাগতো, সে মেনে নিতে পারেনি ব্যাপারটা। আর আন্টিও কখনো এই জন্য ইরাদকে খুব একটা স্বাভাবিকভাবে মেনে নেয়নি। সবাইকে দেখাতে উনি ইরাদকে খুব ভালোবাসে, কিন্তু আসলে সবটা বানোয়াট ছিল। মায়া, আর এই জন্য ইরাদের অসুস্থর কথা আমি আপনাকে আগে জানালাম, অন্য কাউকে জানাইনি। অফি, ইরাদ আমাদের বিয়ে দিল সেদিন রাতে ব্যাক করতে চেয়েছিল আপনার কাছে, কিন্তু আমি আর মায়া ওকে যেতে দেয়নি। বললাম একটা রাত তো থাকে যা। পরদিন সকালবেলা রেডি হয়ে এসে গাড়ি নিয়ে বের হয়, ঠিক তখনই একটা বড় বাস এসে ওর গাড়িকে ধাক্কা দিল, এবং আজকে অবস্থা হয়ে গেল। সব কিছু শোনার পর আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমি এমন একজন মানুষকে ভুল বুঝেছি, কষ্টে আমার মরে যেতে ইচ্ছে করছে। যেখানে আমার স্বামী আমার জন্য এত কিছু করলো, এত ভালো একজন মানুষ, আর আমি কি করলাম? তাকে এইভাবে সন্দেহ করলাম, ভুল বুঝলাম। আমার তো উচিত ছিল একটাবার অন্তত পক্ষে ভেবে দেখা। এসব ভাবতে ভাবতে খুব বেশি খারাপ লাগছে রুহি, কিন্তু আমাকে এরা একবারও জানায়নি মায়া। আমি বলেছিলাম না জানতে, কারণ মিলিয়ার আমার ব্যাপারটা নিয়ে যদি কোনো ঝামেলা হতো, তাই ইরাদকে বলেছিলাম আগে সব ঠিক হোক তারপর তোমাকে সব জানাতে। তুমি সেদিন রাতে আমার কথা জিজ্ঞেস করছিলে, এরা সেদিন তোমাকে সব বলতে চেয়েছিল। আমি ইরাদকে বলেছিলাম যে এখন কোনো দরকার নেই, ঝামেলাগুলো শেষ হলে তোর বউকে সব বুঝিয়ে বলবো। মিলিয়া আপা এতক্ষণে চলে এসেছে।
এখানে পৌঁছানোর আগে মিলিয়াপাকে মেসেজ বলেছিলাম যে মায়া আমাকে এখানে আসতে বলেছে। মিলিয়াপা পেছন থেকে সামনে এসে বলল, মিলি, মায়া তোমার কোনো দোষ নেই, সব ভুলে যাও, আমিও ভুলে গেছি। আর রুহি দেখ, বলেছিলাম না কোথাও ভুল হচ্ছে। আমি কাঁদতে কাঁদতে আপাকে জড়িয়ে ধরলাম। মায়া, অনেক হয়েছে আমাদের জন্য। ইরাদার রুহির অনেক মূল্যবান সময় নষ্ট হয়েছে। বিয়ের পরে সময়গুলো খুব সুন্দর হয়, সুন্দরভাবে কাটাতে হয়। এগুলো তো অজীবনের স্মৃতি হয়ে রয়ে যায়, কিন্তু আমাদের জন্য ইরাদ রুহির মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে গেল। রুহি, আমাকে প্লিজ মাফ করে দিও। রুহি, না, এতে তোমার কোনো দোষ নেই। মায়া, মাপ চলবে না। আচ্ছা অভি, আচ্ছা আমরা এখন ইরাদের কাছে যাই। বেশ অনেকক্ষণ হলো ভাবি আসছে, আর এখন ইরাদের কাছে বসা দরকার। কেবিনে যেই দেখি ইরাদ জেগে গেছে, আমাকে দেখে উঠে বসতে চেষ্টা করছে। রুহি, তুমি ওঠো না, রিল্যাক্স করো। ইরাদ, কিছু কথা বলবো? রুহি, আমি সব শুনেছি, সব জানি। ইরাদ, আমাকে মাফ করে দাও। রুহি, তুমি কেন মাফ চাইছো? ইরাদ, তুমি আমাকে মাফ করে দাও। আজকে যদি না থাকতাম তাহলে তোমার কাছে হয়তো মাফটা চাইতে পারতাম না। হয়তো তোমার কাছে মাপ চাওয়ার জন্য আমি এখন পর্যন্ত বেঁচে আছি। জানো রুহি, মৃত্যুকে অনেক কাছ থেকে দেখে এসেছি। মৃত্যুকে কাছ থেকে দেখার পরে শুধুমাত্র তোমার কথা মনে পড়তো। শুধু মৃত্যুর সাথে লড়াই করতে পেরেছি তোমার জন্য। তুমি আমাকে সাহস দিয়েছো, আর আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আমি একটা জিনিসে আমার বউটাকে শুধু আমি ঠিকমতো ভালোবাসতে পারলাম না। আমার বউটাকে আমি কখনো সুখ দিতে পারলাম না। আমার নিজের ঝামেলার কারণে আমার বউটা হয়তো কষ্ট পাচ্ছে। রুহি, আল্লাহ হয়তো তোমার জন্য আমাকে ফিরিয়ে এনেছে। অনেক ভালোবাসি তোমাকে। এরাদের চোখে পানি পড়ছে কথাগুলো বলতেছি। রুহি, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। পুরো 18 দিন লাগলো এরাদের সুস্থ হতে। এই 18 দিনের মধ্যে একটা তো এমন যায় নিজে রুহি ঘুমিয়ে কাটিয়েছে। এরাত প্রায় সুস্থ হয়ে যাওয়ার পরে রুহি নির্ঘুম রাত কাটতো, অনেক টেনশন করতো।